আওয়ামী লীগের ছেলের সাথে বিএনপির মেয়ের বিয়ে হয়, আবার বিএনপির ছেলের সাথে আওয়ামী লীগের মেয়ের বিয়ে হয়। আপনি এটা অনেক মন্ত্রীর ক্ষেত্রে দেখবেন। আপনি ইকবাল মাহমুদ টুকুর ছেলের সাথে কার বিয়ে হয়েছে বা মেয়ের সাথে কার বিয়ে হয়েছে, এটা যদি দেখেন, সরকার গঠন করার দরকার ছিল না। তার যদি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা না থাকে, তাহলে বলে দিত ভাই আমি আসলে এটার জন্য যোগ্য না। সে কেন সরকারে আসতে গেছেন? এটা কি মামাবাড়ি আবদার, এই আমি বসলাম, আচ্ছা আমি পারতেছি না, আমি খেলবো না, আবার আমাকে একটু সুযোগ দাও। এটা তো এরকম ছেলে খেলা না। আমরা শুধু ওই ওয়ার্ডিংগুলোই বলছি না, আমরা মানে যেগুলো দিয়ে সলিউশন করা সম্ভব সেই জায়গাগুলো, বাস্তবিক জায়গাগুলো দেখাচ্ছি। আমরা ছায়া বাজেট প্রস্তাব করছি, আমরা প্রত্যেকটা জায়গায়। কারণ আমাদের যেই তরুণরা আমরা আসলে রাজনীতি এসেছি বা দেশের বাইরে থেকে যারা উচ্চ শিক্ষার জন্য চলে গিয়েছিল, যারা বিভিন্ন পেশায় যুক্ত আছে, তারাও আমাদের সাথে যুক্ত হচ্ছে। কারণ তারা বাংলাদেশকে আসলে সেভাবে ধারণ করে। কারণ এই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ধরেন খুব একটা সত্য একটা বাস্তবতা আমি বলি, এই যে বিএনপি এবং আওয়ামী লীগ, তাদেরকে আমরা এক করতে চাই না, কিন্তু আমার সমালোচকের কথায় অনেক কিছু আপনি খুঁজে পাচ্ছেন। যে এটা দেখেন যে তাদের মেন্টালিটির একটা সিমিলারিটির জায়গা। ধরেন তৃণমূলের নেতাকর্মীরা অনেক ত্যাগ করে, অনেক কিছু করে, এটা সেটা করে, কিন্তু যারা আপার টায়ারে থাকে, উপরের লেয়ারে থাকে, আমি ওনার কথা বলছি না, ধরেন আরও বড় পরিসরে যারা ক্ষমতার ভাগিদার, লাভবান হচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, এদের মধ্যে কিন্তু একটা ব্রিজ অলওয়েজ থাকে। মানে এটা তার ছেলের সাথে তার মেয়ে না, আওয়ামী লীগের ছেলের সাথে বিএনপির মেয়ের বিয়ে হয়, আবার বিএনপির ছেলের সাথে আওয়ামী লীগের মেয়ের বিয়ে হয়। আপনি এটা অনেক মন্ত্রীর ক্ষেত্রে দেখবেন। আপনি ইকবাল মাহমুদ টুকুর ছেলের সাথে কার বিয়ে হয়েছে বা মেয়ের সাথে কার বিয়ে হয়েছে, এটা যদি দেখেন, এটা হচ্ছে যে আওয়ামী লীগ পরিবারের একজনের বিয়ে হয়েছে। তারপর আমার আসনের যিনি এমপি ছিলেন আওয়ামী লীগের, তিনি হচ্ছে যে এই শামা ওবায়দ, যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার হচ্ছে ভাসুর, সে কয়েকদিন আগে ছাড়া পেয়ে গেছে। এবং এরকম আপনি ঘাটলে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে একটা সুসম্পর্ক। এবং তারা কিন্তু দেখবেন না যে অনেক বেশি সাফার করছে, মানে কেউ একদম মেরে ফেলছে, দু একজনের ক্ষেত্রে আছে। বেশিরভাগই নিচের টায়ারের, তারা আসলে কিছু বুঝে না, তারা হয় খাই করতে থাকে, হয় মারামারি করতে থাকে। তো এই যে এদের মধ্যে একটা অলওয়েজ কানেকশন থাকে এবং এদের মধ্যে একটা আলাদা অলিখিত চুক্তি থাকে যে তোরা 17 বছর করছিস, এবার আমরা 17 বছর করলাম, বা আমরা 5 বছর করলাম, তোরা 5 বছর কর, তোর ছেলে এতদিন খাইছে, আমার ছেলে এতদিন খাইছে। এবং আপনি ওই যে বিএনপির যেই এমপির কথা বললাম, ওনার ল্যাঙ্গুয়েজে কিন্তু বুঝে গেছেন যে এখন অমুকের তমুক পাহারা দিচ্ছে, তমুকের অমুক পাহারা দিচ্ছে। তো এই যে তাদের মধ্যে যে একটা সামাজিক বন্ধন, সামাজিক ভালোবাসার জায়গা, এটার জন্য তো 17 বছর ধরে বিএনপি কিন্তু এই যে অ্যাজ এ বিরোধী দল সাকসেসফুল হইতে পারেন নাই। তাদের প্রত্যেকের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, আমার সম্মানিত আপার অনেক ত্যাগ তিতিক্ষা আছে। বিএনপির অনেক নেতাকর্মী জেল জুলুম খাটছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা বিরোধী দল হিসেবে, মানে রাজনৈতিক দল হিসেবে তারা কোনো আন্দোলন তো সফল করতে পারেনি। তারা এই যে আওয়ামী লীগের যে পতনের জায়গাটা, এটা তো তাদের নেতৃত্বে হয় নাই। এই জায়গাটা তারা আসলে এখনো অনেক ক্ষেত্রে মেনে নিতে পারে না যে অ্যাজ এ বিরোধী দল এটা তো তাদের জন্য একটা বড় লজ্জার জায়গা, বড় ব্যর্থতার জায়গা যে বাংলাদেশের মানুষ এতটা হতাশ হয়ে গেছে, এতটা মানে তাদের প্রতি ভরসা হারাই ফেলছে। এবং লাস্ট 24 পর্যন্ত বাংলাদেশের মানুষ একটা এক্সপেকটেশন নিয়ে রাখছিল যে বিরোধী দল হয়তো বা মানে এই যে ঈদের পরে যে তারা মাঠে নামার যে একটা আন্দোলনের কথা বলতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সেটা হয়তো বা তারা দেখতে পারবে। কিন্তু আলটিমেটলি তারা দেখলো কি, ইউএসএর স্যাংশনের জন্য তারা অপেক্ষা করছে 24 ইলেকশন টাইমে। যে এখন তারা অনেক বড় বড় কথা বলে, কিসের জুলাই সনদ, তোমরা কি বোঝো, কিসের বাস্তবায়ন করবা? ভাই এই ছাত্র তরুণরা না নামলে, যারা রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে লিখে রাখছিল যে বিকল্প চাই, দেশ সংস্কার চাই, রাষ্ট্র মেরামত চাই, দেয়ালে দেয়ালে আপনার সবকিছু লেখা ছিল, আপনি এই ম্যান্ডেট পড়েন নাই। আপনারা এই শুধুমাত্র নির্বাচনে জয়ী করে আপনি সালাউদ্দিন পুত্রর এই যে ব্যবসা বাণিজ্যকে আপনি হালাল করে ফেলতেছেন, এটার জন্য তো ছাত্র তরুণরা জীবন দেয় নাই। আপনি বলবেন না আমার ছাত্র দলের তো 400 মারা গেছে, 500 মারা গেছে। ভাই আপনাদের এইসব এই অ্যাঙ্গেলে আপনি দেখেন না, এটা কোনো রাজনৈতিক দলের ব্যানার আন্দোলন ছিল না। বাংলাদেশের মানুষের মানে রাগের জায়গা, ক্ষোভের জায়গা এবং ছাত্র তরুণদের উপরে যেই অত্যাচার করা হচ্ছিল। এবং আমরা বিগত সময়ে আমরা ছাত্র জীবন থেকে আমরা যতগুলো আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলনে, প্রত্যেকটা ইস্যু কেন্দ্রিক আমরা সবসময় মাঠে নামতাম। হয়তো আমরা 5 জন থাকতাম, 10 জন থাকতাম, 20 জন থাকতাম, 30 জন থাকতাম, কিন্তু মানুষ আস্তে আস্তে সম্পৃক্ত হয়েছে। মানুষ আস্তে আস্তে এই নাহিদ ইসলামদের মধ্যে আস্থা খুঁজে পাইছে যে বিরোধী দলের জায়গায় তারা ফাংশন করতে পারতেছে না। তারা শুধুমাত্র বলে, ইস আমার যদি একটা নির্বাচন দেন আমি দেশ পাল্টায় ফেলবো। এই যে ইন্টারমিডিয়েট সময় তারা বলতো না যে শুধু নির্বাচন দেন, দেশে কোনো কিছু সমস্যা থাকবে না। তো এখন আবার এত সমস্যা কই থেকে তারা পাচ্ছে? এখন আবার সমস্যা সমাধানের জন্য নাকি আরো 5 বছর লাগবে। 5 বছর পর বলবে আরো 20 বছর আমাকে দেন। আমি ফ্যাসিবাদ কাঠামোটাকে আবার পুনর্গঠন করে ফেলছি। এই পুনর্গঠন করে সালাউদ্দিন আহমেদ, XYZ সবাই নতুন করে আবার স্বৈরাচারে ওই জায়গাটা আবার থাকতে পারবে।
এবং তারেক রহমান সাহেবের সিনড্রোমগুলো আপনি দেখেন, সে মুখে বলতেছে যে আমি খুব সাদাসিধা জীবনযাপন করতেছি, আমি রাস্তা হেঁটে পার করলাম, আমি 150 টাকার দুপুরে লাঞ্চ করতেছি, আমি হচ্ছে যে তামিম ইকবালকে ভিডিও কলে বলছে এই না তামিম, ও তো চিটাঙের না, ও পুরা বাংলাদেশের, সরি ও তো বগুড়ার না, ও পুরা বাংলাদেশের। কিন্তু আবার আপনি মীর শাহ আলমকে দিয়ে বগুড়া বিভাগ বানায় ফেলতেছেন, সব কাজ বগুড়ায় নিয়ে ফেলতেছেন। আমি বলবো আমার সিরাজগঞ্জকে বিভাগ বানান, আমার সিরাজগঞ্জে আপনারা ফারাফার করেন। তো সেই জায়গাগুলো তো বোঝা যায়, মানে একটা সরকার প্রধানের ইন্টেনশন বোঝা যায়, তার আশেপাশে যেই লোকজনকে তারা রাখছে তাদের ইন্টেনশনগুলো কী পারপাস সার্ভ করতেছে। মীর শাহ আলমকে নিয়ে এত অভিযোগ আসলো, আপনি দেখবেন যে মীর শাহ আলম স্টার নিউজের সব নিউজ সে উঠাই ফেললো, তারপরে যমুনাতে যে নিউজ করা হলো সেটাতে উঠাই ফেললো, নেত্র নিউজে যে নিউজ হলো সেটা উঠাই ফেললো। যেই সংবাদ মাধ্যমে তাকে নিয়ে নিউজ করা হচ্ছে সেটা তো তারা ডিবাঙ্ক করতে পারছেই না। যদি অসত্য তথ্য হয়, মিথ্যা তথ্য হয়, আপনারা ডিবাঙ্ক করেন যে এটা মিথ্যা তথ্য, এটা আমার নামে হয়রানিমূলক কাজ করা হচ্ছে। তো সব কিছু মানে জনগণের সামনে স্বচ্ছভাবে যখন উপস্থাপন করা হচ্ছে, সেটাকে আপনারা বলছেন যে না আপনারা দেখেন দুর্নীতি প্রমাণ হোক। মানে এটা কেন আমরা দেখতে যাব কেন এখন? মানে আপনারা 5 বছর এরকম অন্যায় অবিচার জনগণের উপর করবেন, তারপর আবার বলবো যে হ্যাঁ আমি আবু সাইদের মতো করে আবার আমরা জীবন দিতে যাবো। দেখেন বারবার আমরা এটা এখন আর বলবো না যে আমরা বারবার রাজপথে রক্ত দেবো, রক্ত দেওয়ার দিন শেষ। আপনারা এই সিনিয়র নেতারা, মুরব্বীরা বারবারই ক্ষমতার পালা বদল করে জনগণকে ভোগাবেন, জনগণের পেটে ভাত থাকবে না, তারা বিদ্যুতের অভাবে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না, বিদ্যুতের কষ্টে বৃদ্ধ বাবা মা ঘুমাতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। এবং সারা দেশে যেভাবে এই যে আমি আজকে একটা ভিডিও দেখলাম যে সিএনজি পাম্পের ওইখানে মানে যারা সিএনজি দীর্ঘ লাইন এবং যারা সিএনজি চালকরা আছে তারা গালাগালি করতেছে লিটারালি। মানে আপনি এটাও যদি না নিতে পারেন, বলবেন যে না এটা হচ্ছে যে এনসিপি জামাত, এরা এরকম লাইন বানায় সিএনজি ওয়ালা সেজে হচ্ছে যে বিএনপি গালাগালি করতেছে, তাদের চোখে এইগুলো কিছু দেখতে পাচ্ছে না। দেখেন ক্ষমতায় থাকলে গায়ে গরম লাগে না, আপনাদের গায়ে এখন গরম লাগতেছে না। আপনি বিদ্যুতের ছাড়া রাখেন, যেভাবে রাখেন না কেন, রোদের মধ্যে রাখলাম না শান্তি লাগছে কারণ আমি ক্ষমতায় আছি। তো এই জায়গা থেকে, এই সিনড্রোম থেকে, আওয়ামী লীগের সিনড্রোম থেকে তাদের সাথে এটা তুলনা করাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই সিনড্রোম থেকে যদি তারা বের না হইতে পারে, বাংলাদেশের মানুষ তাদের 5 বছর ক্ষমতা টিকাই দিতে পারবে না। এবং তাদের 2001 থেকে 6 যে শাসনামল, সেখানে আপনি দেখেন বিদ্যুৎ খাত কিভাবে ফেল করছে। সেখানকার বিদ্যুৎ মন্ত্রীকে সরানো কেন হইলো? তাকে তার পুরো সময়টাকে পার না করতে দিয়ে তাকে কৃষি মন্ত্রণালয় কেন দেওয়া হলো? সে চরম ব্যর্থ ছিল। আবার সেই মন্ত্রীকে আপনি আবার এখন দিচ্ছেন কার ইশারায়, কোন দেশের নির্দেশে, কোন এজেন্সির নির্দেশে? এগুলো তো জনগণ বুঝে।